Government Nozul Academy online class. Good afternoon to the honorable teachers, my dear students, and those who are watching me this moment. At the beginning of my class, take my salam. I hope, my dear students, I hope you are well at home. Today I am here to take a class on English second paper for the students of class 6. Now I am going to start my class. I have to finish the class within 30 minutes. So I would like to start the class. Today I want to start my class with a new topic. The topic of my presentation is sentence, kinds of sentence, transformation of sentence, affirmative into negative. Ask about this topic, so please listen to me carefully. Firstly, kinds of sentence. Kinds of sentence এই বিষয়ে আমাদের লাস্ট একটা ক্লাসে আমরা বেসিক গ্রামারের উপরে আমি একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে ক্লাস 7-এর বেসিক যে গ্রামারের উপরে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা কিছু বেসিক সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ক্লাসে যাওয়ার আগেই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, ওই ক্লাসে আমরা কিছু বেসিক বিষয় যেমন লেটার, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল এবং পার্টস অফ সেন্টেন্স, সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স, পার্টস অফ এ সেন্টেন্স অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট, কাইন্ডস অফ অবজেক্ট, এই বিষয়গুলো আমরা ওই ক্লাসে আলোচনায় অনেকটা ডিটেলসেই আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসটা দেখোনি তারা ওই ক্লাসটা দেখে নেবে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় কাইন্ডস অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদের পরীক্ষার বিষয়গুলোতে থাকে, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। Kinds of sentence and transformation of sentence, affirmative into negative. Okay. We know that firstly you have to know what is sentence. A group of words which makes a complete sense or clear meaning, that is called sentence. আমরা জানি দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটা অর্থবোধক বাক্য হয় তখন সেটাকে আমরা সেন্টেন্স বলে থাকি। তো সেন্টেন্স, there are 5 kinds of sentence according to function. Sentence, there are 5 kinds of sentence, such as assertive, sentence, number 2, interrogative, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. These are sentences. We know that there are 5 kinds of sentence, যেমন assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence and exclamatory sentence.
তো এই সেন্টেন্সগুলো আমরা এখন দেখব কিভাবে এইগুলো সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে পারি বা চিনতে পারি কোনটা কোন ধরনের সেন্টেন্স। তো চিহ্নের মাধ্যমে যদি আমরা চিনতে চাই তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিনবার একটা উপায় হলো এই সেন্টেন্সের শেষে একটা চিহ্ন থাকে, পাংচুয়েশন, ইন্টারোগেশন। এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলে থাকি নোট অফ ইন্টারোগেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বা শুরুতে এই চিহ্ন থাকে, আমরা এই চিহ্নকে বলতে পারি নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ ইন্টারোগেশনের আরেকটা নাম হতে পারে কোয়েশ্চেন মার্ক। পাঁচটি সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স আমরা চিহ্ন দেখেই চিনতে পারি, বাকি তিনটা সেন্টেন্সের শেষে আমরা তিনটা চিহ্নই পাই, তিনটা পাংচুয়েশন সেম, যেমন ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক অথবা নোট অফ এক্সক্লেমেশন বলে থাকি আমরা সেটাকে। অবজেক্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা এই ফুল স্টপ চিহ্নগুলো পাই। তো দেখো এই দুই প্রকার সেন্টেন্স কিন্তু আমরা চিহ্নের মাধ্যমেই আইডেন্টিফাই করতে পারছি, বাকি তিনটার চিহ্নের মাধ্যমে আইডেন্টিফাই করা যাচ্ছে না। এটার আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী আমরা কীভাবে আলাদাভাবে চিনতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তো চলো আমরা এক একটা করে আলাদাভাবে চেনার চেষ্টা করি। প্রথমেই ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? এ সেন্টেন্স which expresses a general statement that is called assertive or statement sentence. Assertive sentence কাকে বলে? A sentence which expresses a general statement that is called assertive or statement sentence. Assertive sentence মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এই ধরনের বাক্যগুলো সাধারণ বিবৃতি বা বর্ণনামূলক হয়ে থাকে। উদাহরণস্বরূপ যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট সাধারণ একটা বাক্য। আমি একজন ছাত্র, আই এম এ টিচার, আই এম গোয়িং টু স্কুল, আই এম লার্নিং ইংলিশ, উই আর গোয়িং টু স্কুল। এই ধরনের যে সাধারণ যে বাক্যগুলো আছে সেগুলোকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুইভাবে আমরা চিনে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেকেন্ড নেগেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্য, নেগেটিভ হচ্ছে নাবোধক বাক্য। হাবোধক থেকে আমরা কীভাবে নাবোধক হবে সেই বিষয়টা আমরা সামনে জানবো। তার আগে আমরা প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে একটু ডিটেলসে জেনে তারপরে আমরা আজকের পরবর্তী টপিক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা কীভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমরা করে থাকি সেগুলো দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। আসো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স।
A sentence which asks a question that is called interrogative A sentence which asks a question that is called interrogative sentence. তার মানে হচ্ছে যে সকল বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় বা যে সকল বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে বা রুট অফ ইন্টারোগেশন সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে জানি। ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুই ধরনের হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তো অ্যাফার্মেটিভ হয় এবং নেগেটিভ হয়। কিভাবে হয় আমরা এখন দেখব। দেখো অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ হয় এবং কিভাবে নেগেটিভ হয় আমরা উদাহরণের মাধ্যমে সেটা দেখি। আমরা একটা উদাহরণ অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ লিখব। যেমন উই আর লার্নিং ইংলিশ। উই আর লার্নিং ইংলিশ এইটা একটা সেন্টেন্স। এইটা সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্লাস অ্যাফার্মেটিভ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হা বোধক একটা না বোধক। এই বাক্যের মধ্যে এই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ বলতে পারি, কারণ এই বাক্য দ্বারা একটা হা বোধক বাক্য বোঝা যাচ্ছে। উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখতেছি। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব আর এর পর আমরা যখন নট লাগাবো, যেমন এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব। উই আর অক্সিলারি ভার্বের পরে নট লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ। তাহলে দেখো সামান্য একটু পরিবর্তন, শুধু নট ব্যবহার করলেই এখানে আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করে ফেললাম। অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ সাধারণ একটা নট, এখানে নটের ব্যবহার করে অক্সিলারি ভার্বের পরে নো বা নট ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায়। এই সেন্টেন্স দুটোকেই আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। দেখো কীভাবে এটা হয়। 3 নম্বরেই এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে লিখব। সাবজেক্টের প্রথম আগেই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর লিখলাম, তারপরে সাবজেক্ট উই, আর উই লার্নিং ইংলিশ, আর উই লার্নিং ইংলিশ। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ প্লাস অ্যাফার্মেটিভ। এটা ইন্টারোগেটিভ হাবোধক ইন্টারোগেটিভ, কারণ আমরা হাবোধক অ্যাসার্টিভ থেকে এটাকে আমরা ইন্টারোগেটিভ করে ফেললাম। আবার আমরা দেখো ইন্টারোগেটিভকে কীভাবে নেগেটিভ করা যায়। উই আর নট লার্নিং ইংলিশ, এই সেন্টেন্সটা থেকে আমরা এটাকে নেগেটিভ ফর্মে নিয়ে আসবো। তাহলে আমরা আর এর সাথে এখানে নট, এটাকে যদি আমরা প্রথমে লিখি আরেন্ট উই লার্নিং ইংলিশ, তাহলে এটা আর একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ ফর্ম হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সের নাম হবে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। তাহলে দেখো ডিয়ার লার্নার্স, এখানে তোমরা দেখো আমরা একটা সেন্টেন্স থেকেই 4টা সেন্টেন্স লিখে ফেললাম সামান্য একটু পরিবর্তনের মাধ্যমে। ফার্স্ট সেন্টেন্স আমরা আর অ্যাফার্মেটিভ ছিল, এটাকে নেগেটিভ করার সময় আমরা শুধু নটের ব্যবহার করলাম। আর এটাকে দেখো এখান থেকে প্রশ্নবোধক করার জন্য শুধু অক্সিলারি ভার্বের প্রথমে নিলাম সাবজেক্টটা, তারপরে এখানে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে খুব সামান্য পরিবর্তনের দ্বারাই আমরা একটা সাধারণ বাক্যকে কীভাবে আমরা ইন্টারোগেটিভের মধ্যে নিয়ে আসলাম আমরা তা দেখতে পাচ্ছি এখানে। এই সেন্টেন্সগুলোকে আমরা আবার ডাব্লিউএস ওয়ার্ডের মাধ্যমেও একটা প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করতে পারবো। যেমন যখন আমরা বলবো আমরা কেন ইংলিশ শিখতেছি, তাহলে কেন মানে হচ্ছে হোয়াই।
দেখো আমরা এটা দেখি কিভাবে আমরা কেন ইংলিশ শিখতেছি হয়ে যায়। উই আর লার্নিং ইংলিশ। ডাব্লিউএস কোয়েশ্চনের ব্যবহার আমরা একটা দেখে নিই এখানে। উই আর লার্নিং ইংলিশ, এটা একটা অ্যাফার্মেটিভ। এটাকে আমরা যখন প্রশ্ন করব, এটা মানে হচ্ছে আমরা ইংলিশ শিখতেছি। আমরা কেন ইংলিশ শিখতেছি? কেন মানে হচ্ছে হোয়াই। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড প্রথমে হোয়াই, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, হোয়াই আর উই লার্নিং ইংলিশ কোয়েশ্চেন মার্ক। তাহলে হয়ে যাচ্ছে আমরা কেন ইংরেজি শিখতেছি। ডাব্লিউএস কোয়েশ্চেনের আলাদা একটা চ্যাপ্টার রয়েছে, এই বিষয়ে আমি নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব ইন ডিটেলস। আজকে আমরা যে টপিক নিয়ে আগাচ্ছি সেটা শেষ করব। শুধুমাত্র তোমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যখন তুমি কোনো প্রশ্ন তৈরি করবে তার একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা তোমরা লিখে নিতে পারো। ডাব্লিউএস ওয়ার্ড আমরা জানি WH why, when, which, where, whom, whose and why। শব্দকে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন বলে থাকি। সরি, আরেকটা শব্দ হয় হাউ। হয় এক্সটেনশন, যদি থাকে এক্সটেনশন বসবে প্লাস কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্ন করতে হবে এই ডাব্লিউএস ওয়ার্ডটা। যেমন দেখো এখানে আমরা প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই, তারপর অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট হিসেবে আমরা উই ব্যবহার করি এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা লার্নকে ব্যবহার করে থাকি। ইংলিশ হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। গত ক্লাসে বলেছি অবজেক্ট কীভাবে চিনতে পারবে, অবজেক্ট কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সেন্টেন্সে। উই আর লার্নিং ইংলিশ, আমরা কি শিখতেছি প্রশ্ন করলে এখানে সেন্টেন্সে ভার্বকে আমরা কি শিখতেছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকে যাই। তাহলে আমরা জানলাম হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স, হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং আমরা অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার 3, ইম্পারেটিভ sentence. A sentence which expresses a command or order advice or proposed, that is called imperative, that is called an imperative sentence. তাহলে দেখো, a sentence which expresses a command, order, advice or proposed, that is called an imperative sentence. যে সকল বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব বোঝায় ওই ধরনের বাক্যগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে জানি। উদাহরণস্বরূপ যেমন কমান্ড, do the sum,
অঙ্কটি টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, এটা একটা উপদেশ। প্লিজ গিভ মি ইয়োর পেন। রিকোয়েস্ট, এই বাক্য দ্বারা আমরা রিকোয়েস্ট বোঝা যাচ্ছে। লেটস গো টু স্কুল। এই সেন্টেন্স দ্বারা আমরা প্রস্তাব দেখতে পাচ্ছি। দেখো, ডো দ্য সাম, নেভার টেল এ লাই, প্লিজ গিভ মি ইউর পেন, লেটস গো টু স্কুল। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা দেখলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু ভিন্ন ধরনের। এই সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হয়। মূল ভার্ব দ্বারা শুরু হয় এবং এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ্ব থাকে। তাহলে আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হয়। যেমন দেখো, এই সেন্টেন্সের ডো একটা মূল ভার্ব, এখানে টেল, নেভার একটা অ্যাডভার্ব, সেন্টেন্সের শুরুতে শেষে সবসময় যে কোনো প্লেসে এখানে শেষে বা শুরুতে বসতে পারে। আমরা ভার্বটা এখানে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। প্লিজ গিভ, এই যে গিভ মূল ভার্ব দ্বারা শুরু হয়। যেমন লেটস, লেটস দ্বারা প্রস্তাব বোঝায়। এই ধরনের বাক্যতে লেটস দ্বারা শুরু হলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে বোঝা যায়। তো আমরা জানলাম এই সেন্টেন্সের শুরুতে দেখো সাবজেক্ট নাই, কিন্তু ইউ লুকিয়ে আছে। যেমন ধরো সিট ডাউন, টিচাররা তোমাকে বলতে পারে সিট ডাউন। সিট ডাউন দ্যাট মিনস সিট মূল ভার্ব, সিট ডাউন তুমি বসো। সাবজেক্ট হিসেবে এখানে যাকে বসতে বলা হয় ইউটা কিন্তু বলে না, কিন্তু থাকে, উজ্জ্ব থাকে। তো আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্সে বৈশিষ্ট্য হচ্ছে মূল ভাব দ্বারা শুরু হয় এবং সাবজেক্ট হিসেবে ইউ উজ্জ্ব থাকে। আমরা আসো পরবর্তীতে যাই, অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানি। অপটেটিভ সেন্টেন্স, a sentence which expresses a desire or prayer, that is called optative sentence. Sentence, a sentence which expresses a desire or prayer, that is called a optative sentence. যে বাক্য দ্বারা দোয়া বা প্রার্থনা বোঝায়, ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য যেগুলো, এই সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য রয়েছে। এই সেন্টেন্সগুলো সাধারণত মে দ্বারা শুরু হয়ে থাকে। মে, এই ধরনের সেন্টেন্সগুলো মে দ্বারা শুরু হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখি, মে আল্লাহ bless you, may you be happy, may Allah bless you, আল্লাহ তোমার সহায় হোক। may you be happy, তুমি জীবনে সুখী হও। long live our president, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হোক।
এই ধরনের বাক্য বেশিরভাগই মে দ্বারা শুরু হতে, এই মে দ্বারা শুরু হলো, এই সেন্টেন্সটা মে দ্বারা, এই সেন্টেন্সটা মে দ্বারা শুরু হয় নাই, কিন্তু এই সেন্টেন্স দ্বারা আমরা দোয়া প্রেয়ার বোঝাচ্ছি বা উইশ বা ডিজায়ার যখন আমরা বুঝবো তখন সেটা হবে অপটিটিভ সেন্টেন্স। আমরা পরবর্তী সেন্টেন্সে যাব, আশা করি বুঝতে পারছো তোমরা। Exclamatory sentence. What is exclamatory sentence? A sentence which expresses a strong feeling or emotion like joy, sorrow, or wonder. That is called exclamatory sentence. A sentence which expresses a strong feeling or desire like joy, sorrow or wonder, that is called exclamatory sentence. যে সকল বাক্য দ্বারা আমরা আনন্দ, দুঃখ এবং বিস্ময় প্রকাশ হয় সেই ধরনের বাক্যগুলোকেই আমরা প্রথমে এক্সক্লেমেশন সেন্টেন্স চিনবার একটা উপায় বলেছিলাম। এই ধরনের বাক্যে সাধারণত নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকে। তো আমরা জানলাম কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমরা এখন দেখব চেঞ্জিং সেন্টেন্সেস। হাউ উইল ইউ চেঞ্জ দ্য সেন্টেন্সেস affirmative to negative? Now we will learn that affirmative to negative. Rule 1: not more than দেখো, হাবোধক বাক্যকে আমরা প্রথমে একটা হাবোধক বাক্যকে নাবোধক করেছি সাধারণ, যেমন উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ নেগেটিভ হয়ে গেল। কিন্তু আমরা যখন পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলোতে আমাদের উইদাউট মিনিং এগুলোকে চেঞ্জ করতে হবে। উইদাউট মিনিং চেঞ্জিং সেন্টেন্সের সময় প্রশ্নের অর্থের সাথে উত্তরের অর্থের মিল থাকবে, চেঞ্জ হবে না। যেমন দেখো, 1 নম্বর একটা রুলস, হাবোধক বাক্যে আমরা উদাহরণের মাধ্যমে দেখব। ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে অনলি বা অ্যালন এর পরিবর্তে নাথিং বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, অনলি বা অ্যালনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন, এটা বয়স অথবা সংখ্যার ক্ষেত্রে আমরা এটা পাই। আসো উদাহরণের মাধ্যমে দেখি।
এক্সাম্পল, only God is Almighty. Only God is Almighty. শুধুমাত্র আল্লাহই সর্বশক্তিমান। এটা একটা হাবোধক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরীক্ষা যদি এরকম সেন্টেন্স আসে হাবোধক, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? প্রথমে আমি রুলস তোমাদেরকে দিয়েছি যে ব্যক্তির ক্ষেত্রে নানবাট, তো আল্লাহ এখানে আমরা এই নানবাট হিসেবে ব্যবহার করব গটের পরিবর্তে, অনলির পরিবর্তে। এটাকে নেগেটিভ করলে আমরা উত্তর হিসেবে লিখব নানবাট, অনলির পরিবর্তে নানবাট, তারপরে যা আছে তাই সেন্টেন্সে গড ইজ অলমাইটি। এটা নেগেটিভ হয়ে গেল। আশা করি এই সেন্টেন্সটা তোমরা বুঝতে পারছো। দ্বিতীয় উদাহরণ যে আমরা a child likes only sweets. A child likes only sweets. একটি শিশু মিষ্টি পছন্দ করে শুধুমাত্র। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই বাক্যকে আমরা নেগেটিভ করব। তো অনলি দ্বারা কি নির্দেশ করছে? সুইটস। এ চাইল্ড লাইকস, একটা শিশু পছন্দ করে অনলি সুইটস, অনলি সুইটসকে নির্দেশ করছে। সো এই সেন্টেন্সে সুইটস একটা বস্তু বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ করব, এখানে আমরা বলেছিলাম বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসবে। তাহলে উত্তর হবে নেগেটিভ হবে এ চাইল্ড, একটা শিশু লাইকস, অনলির পরিবর্তে হবে নাথিং বাট সুইটস। দেখে এটা নেগেটিভ হয়ে গেল। প্রথমে বলেছিলাম পরীক্ষায় এসএসসি পর্যন্ত 6 to 10 এই রুলসগুলো থেকে এসএসসি পরীক্ষা প্রশ্ন আসে। তো এখানে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এই বাক্যের অর্থ হচ্ছে একটা শিশু মিষ্টি পছন্দ করে। আমরা বাক্যটাকে নেগেটিভ করব। আমরা জানি নেগেটিভ মানে হচ্ছে নাবোধক, কিন্তু এখানে নেগেটিভ করব কিন্তু অর্থের পরিবর্তন হবে না। দেখো কি হচ্ছে অর্থ, আ চাইল্ড লাইকস নাথিং, একটা শিশু নাথিং কিছুই পছন্দ করে না, বাট কিন্তু সুইটস, কিন্তু মিষ্টি পছন্দ করে। তাহলে দেখো উপরের বাক্যের সাথে এই বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় নাই, শুধু শব্দের পরিবর্তনের দ্বারা এটা নেগেটিভ হয়ে গেল। এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো। মানে লাস্ট সেন্টেন্সে আমরা যখন অনলি গড ইজ অলমাইটি, শুধুমাত্র আল্লাহ সর্বশক্তিমান, ওইখানেও অর্থের পরিবর্তন হয় নাই। যেমন নান বাট, কেউই না, নান মানে হচ্ছে কেউই না, বাট কিন্তু গড ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান, সেই বাক্যেও আমরা অর্থের কোনো পরিবর্তন হয় নাই, শব্দের পরিবর্তনের দ্বারা আমরা হাবোধক থেকে নাবোধক করে ফেললাম। আরেকটা উদাহরণ দেখবো আমরা। হি ইজ অনলি 10, দ্যাট মিনস তার বয়স 10, হি ইজ অনলি 10। এটা 3 নম্বর ফর্মুলা। অনলি বা অ্যালোনের পরিবর্তে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। তাহলে এটা একটা হাবোধক বাক্য, এটাকে নাবোধক করলে কি হবে? হি ইজ, অনলির পরিবর্তে আমরা দুইটার যে কোনো একটা দিলেই হবে। নট মোর দেন, মোর দেন মানে বেশি নয়, লেস দেন মানে কম নয়। নট মোর দেন 10, তার মানে হচ্ছে তার বয়স ইজ নট মোর দেন 10, তার বয়স 10-এর বেশি নয়। আমরা যদি এখানে নট মোর দেনের জায়গায় নট লেস দেন দিই, তাহলে অর্থ একই থাকবে। হি ইজ নট লেস দেন 10, তার মানে তার বয়স 10-এর কম নয়। তো আমি আশা করি তোমরা প্রথম নিয়মটা বুঝতে পেরেছ। আমরা আরেকটা নিয়মে যাব। আমরা সেকেন্ড রুলে যাব আজকে। দুই নম্বর নিয়ম হচ্ছে
এভরিযুক্ত এভরিযুক্ত হাবোধক বাক্যকে নাবোধক করার নিয়ম। স্ট্রাকচারটা হচ্ছে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এভরি এর পরের শব্দটি বসে প্লাস বাট প্লাস বাকি অংশ। আসো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখি। এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা একটা হাবোধক বাক্য। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার শিশুকে ভালোবাসে। এই সেন্টেন্সকে আমরা নাবোধক করার শর্ত হচ্ছে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, নেগেটিভ হচ্ছে, অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ হবে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো, স্ট্রাকচারের মধ্যে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরের শব্দ যেটা মাদার সেটা লিখবো মাদার, দেয়ার ইজ নো মাদার, স্ট্রাকচার অনুযায়ী বাট বাট, তারপরে বাকি অংশ লাভস আর চাইল্ড, লাভস হার চাইল্ড। দেখো এই বাক্যে অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এভরি মাদার লাভস আর চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। দেয়ার ইজ নো মাদার, এমন কোনো মা নেই বাট লাভস আর চাইল্ড, তার শিশুকে ভালোবাসে না। এটাকে আরেকটা নিয়ম আমরা দেখি। এভরির পরিবর্তে আমি শুধু অল্টারনেটিভ একটা রুলস অর এভরি পরিবর্তে তুমি শুধু নো দিতে পারো। এভরি পরিবর্তে যখন নো লিখবে তখন এখানে একটা বিপরীত শব্দ হবে লাভসের। নো মাদার, লাভের বিপরীত হচ্ছে হেটস, হেটস, লাভস হেটস। নো মাদার হেটস হার চাইল্ড। নো মাদার, এখানে পরিবর্তনটা হচ্ছে এখানে বিপরীত শব্দ দিতে হবে। নো, তুমি দেয়ার ইজ নো না লেখে শুধু নো লেখো তাহলে পরে এখানে একটা বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, তাহলে অর্থের পরিবর্তন হবে না। নো মাদার হেটস হার চাইল্ড। সো dear learners, dear viewers, our time is very limited, so I will not continue my class today. I have to complete this class in this moment. I will attend again, come to you for new topics. Till then, you while at home, you will while at home. Thank you for being me this evening here. Thank you all. Assalamu alaikum.